আপনারা যারা ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডির জন্য প্রিপারেশান নিচ্ছেন, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। আজকের আমাদের মক টেস্ট 3তে আমরা আলোচনা করব জিকে থেকে বাছাই করে 40টি প্রশ্ন। এই 40টি প্রশ্নের মধ্যে আপনি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর করতে পারলেন, ভিডিওর কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আজকের আমাদের প্রথম প্রশ্নটি হলো, ভারতের জাতীয় উন্নয়ন পরিষদ কবে গঠিত হয়েছিল? ভারতের জাতীয় উন্নয়ন পরিষদ কবে গঠিত হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ, 1952 সালে। ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলির অনুমোদন এবং মূল্যায়নের জন্য 1952 সালের 6ই আগস্ট ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল অর্থাৎ এনডিসি গঠিত হয়েছিল। দেখে নেব পরের প্রশ্ন। অর্থ কমিশন গঠনের কথা ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে? অর্থ কমিশন গঠনের কথা ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ, 280 নম্বর ধারায়। ভারতীয় সংবিধানের 280 নম্বর ধারায় কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে রাজস্ব বণ্টনের সুপারিশ করার জন্য অর্থ কমিশন গঠনের বিধান রয়েছে। দেখে নেব পরের প্রশ্নটি। আজকে 3 নম্বর প্রশ্ন হলো, হুল দিবস কোন বিদ্রোহের সঙ্গে সম্পর্কিত? হুল দিবস কোন বিদ্রোহের সঙ্গে সম্পর্কিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ঘ, সাঁওতাল বিদ্রোহ। আঠেরোশো 55 সালের 30শে জুন সাঁওতাল বিদ্রোহ শুরু হয়। এই বিদ্রোহের স্মরণে প্রতি বছর 30শে জুন হুল দিবস পালন করা হয়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকে 4 নম্বর প্রশ্নটি হলো, ভারতের উপকূল রেখার মোট দৈর্ঘ্য কত? ভারতের উপকূল রেখার মোট দৈর্ঘ্য কত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ, প্রায় 7500 কিলোমিটার। দেখে নেব পরের প্রশ্নটি। বেগমপুরী মসজিদ কার দ্বারা নির্মিত হয়েছিল? বেগমপুরী মসজিদ কার দ্বারা নির্মিত হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ঘ, মোহাম্মদ বিন তুগলক। দিল্লির জামা মসজিদ হিসেবে পরিচিত বেগমপুরী মসজিদ তৈরি করেছিলেন তুগলক রাজবংশের সুলতান মোহাম্মদ বিন তুগলক। দেখে নেব পরের প্রশ্নটি। ভারতের সংবিধানের কোন অংশে নাগরিকত্ব সম্পর্কিত বিধান রয়েছে? ভারতের সংবিধানের কোন অংশে নাগরিকত্ব সম্পর্কিত বিধান রয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ, 2 নম্বর অংশ বা অংশ 2। ভারতীয় সংবিধানের অংশ 2 ধারা 5 থেকে 11 ভারতের নাগরিকত্ব সম্পর্কিত বিধানগুলি নিয়ে আলোচনা করে। আজকের 7 নম্বর প্রশ্নটি হলো, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য আরবিআই প্রধানত কোন নীতি ব্যবহার করে? মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য আরবিআই প্রধানত কোন নীতি ব্যবহার করে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান গ, মুদ্রা নীতি। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য ভারতের কেন্দ্রীয় ব্যাংক আরবিআই মূলত রেপো রেট, রিভার্স রেপো রেট ইত্যাদির মতো মুদ্রা নীতি সরঞ্জাম ব্যবহার করে। দেখে নেব পরের প্রশ্নটি। বিশ্বের বৃহত্তম হ্রদ কোনটি? বিশ্বের বৃহত্তম হ্রদ কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ঘ, কাস্পিয়ান সাগর। কাস্পিয়ান সাগর হলো বিশ্বের বৃহত্তম হ্রদ, যেটি আয়তনের দিক থেকে, যদিও এটিকে ঐতিহাসিকভাবে সাগর বলা হয়। দেখে নেব পরের প্রশ্ন। হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেছিলেন? হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ, চন্দ্রশেখর আজাদ।
1928 সালের চন্দ্রশেখর আজাদ এবং তার সহকর্মীরা মিলে দিল্লিতে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন। দেখে নেব পরের প্রশ্নটি। আজকে 10 নম্বর প্রশ্নটি হলো, রাষ্ট্রপতির অনুপস্থিতিতে তার দায়িত্ব কে পালন করেন? রাষ্ট্রপতির অনুপস্থিতিতে তার দায়িত্ব কে পালন করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ, উপরাষ্ট্রপতি। যদি রাষ্ট্রপতি অসুস্থতা, পদত্যাগ বা অন্য কোনো কারণে অনুপস্থিত থাকেন তবে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। আজকের 11 নম্বর প্রশ্নটি হলো, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি রোপা ফসল? নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি রোপা ফসল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ, কফি। কফি, চা, রাবার ইত্যাদি রোপা ফসল। এগুলি বৃহৎ এস্টেটে বাণিজ্যিকভাবে চাষ করা হয়। আজকের 12 নম্বর প্রশ্নটি হলো, কাদম্বরী সংস্কৃত সাহিত্যের একটি বিখ্যাত কাজ, এটি কার লেখা? কাদম্বরী সংস্কৃত সাহিত্যের একটি বিখ্যাত কাজ, এটি কার লেখা? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ, বাণভট্ট। 7ম শতাব্দীর কবি বাণভট্ট রচিত কাদম্বরী হল বিশ্বের প্রথম দিকের এবং অন্যতম সেরা রোমান্টিক উপন্যাসগুলির মধ্যে একটি। দেখে নেব পরের প্রশ্নটি। ভারতের পশ্চিম বাহিনী প্রধান নদী কোনটি? ভারতের পশ্চিম বাহিনী প্রধান নদী কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ঘ, নর্মদা। নর্মদা এবং তাপ্তি হল ভারতের প্রধান দুটি নদী, যা পূর্ব দিকে প্রবাহিত না হয়ে পশ্চিম দিকে প্রবাহিত হয়ে আরব সাগরে পড়েছে। আজকের 14 নম্বর প্রশ্নটি হলো, দ্বিতীয় গোলটেবিল বৈঠক কত সালে অনুষ্ঠিত হয়? দ্বিতীয় গোলটেবিল বৈঠক কত সালে অনুষ্ঠিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ, 1931 সালে। দ্বিতীয় গোলটেবিল বৈঠক 1931 সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত লন্ডনে অনুষ্ঠিত হয়েছিল। এই বৈঠকে মহাত্মা গান্ধী যোগ দিয়েছিলেন। দেখে নেব পরের প্রশ্ন। উন্নয়নের অর্থনীতি এর জনক হিসেবে কাকে গণ্য করা হয়? উন্নয়নের অর্থনীতির এর জনক হিসেবে কাকে গণ্য করা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ, অমর্ত্য সেন। ভারতীয় অর্থনীতিবিদ এবং নোবেল বিজয়ী অমর্ত্য সেনকে মানব কল্যাণ এবং অর্থনৈতিক উন্নয়নের ওপর কাজের জন্য উন্নয়ন অর্থনীতির প্রধান পথিকৃৎ হিসেবে গণ্য করা হয়। আজকে 16 নম্বর প্রশ্নটি হলো, প্রথম কোন ব্রিটিশ গভর্নর জেনারেল সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিলেন? প্রথম কোন ব্রিটিশ গভর্নর জেনারেল সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ, লর্ড উইলিয়াম বেন্টিং। লর্ড উইলিয়াম বেন্টিং রাজা রামমোহন রায়ের সহায়তায় 1829 সালে এই আইন করে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন। দেখে নেব পরের প্রশ্নটি। ভারতের কোন পর্বত শ্রেণীটি একটি ভঙ্গিল পর্বত এর উদাহরণ? ভারতের কোন পর্বত শ্রেণীটি একটি ভঙ্গিল পর্বতের উদাহরণ? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ঘ, হিমালয়। হিমালয় হলো ভারতীয় এবং ইউরেশীয় প্লেটের সংঘর্ষের ফলে গঠিত বিশ্বের সর্বকনিষ্ঠ এবং দীর্ঘতম ভঙ্গিল পর্বতশ্রেণী। আজকের 18 নম্বর প্রশ্নটি হলো, লোকসভার পাবলিক অ্যাকাউন্ট্যান্টস কমিটির সদস্য সংখ্যা কত? লোকসভার পাবলিক অ্যাকাউন্ট্যান্টস কমিটির সদস্য সংখ্যা কত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান গ, 22 জন। পাবলিক অ্যাকাউন্ট্যান্টস কমিটি, যাকে পিএসি বলা হয়, এই পাবলিক অ্যাকাউন্ট কমিটিতে লোকসভা থেকে 15 জন এবং রাজ্যসভা থেকে 7 জন, মোট 22 জন সদস্য থাকেন।
দেখে নেব পরের প্রশ্নটি, বিশ্বের প্রথম কার্বন মুক্ত দেশ কোনটি? বিশ্বের প্রথম কার্বন মুক্ত দেশ কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ, ভুটান। হিমালয়ের দেশ ভুটান হলো বিশ্বের প্রথম এবং একমাত্র কার্বন নেগেটিভ, অর্থাৎ যতটা কার্বন নির্গত হয় তার চেয়ে বেশি শোষণ করে এই কার্বন নেগেটিভ দেশ। দেখে নেব পরের প্রশ্ন, আইন ই আকবরী গ্রন্থের লেখক কে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ, আবুল ফজল। মুঘল সম্রাট আকবরের জীবনী আকবরনামা এর তৃতীয় খণ্ড হল আইন ই আকবরী, যা আকবরের সভাকবি আবুল ফজল রচনা করেছিলেন। দেখে নেব পরের প্রশ্ন, লোকনৃত্য বিহু কোন রাজ্যের সঙ্গে যুক্ত? লোকনৃত্য বিহু কোন রাজ্যের সঙ্গে যুক্ত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ঘ, আসাম। বিহু হলো আসামের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় উৎসব ও লোকনৃত্য। আজকের 22 নম্বর প্রশ্নটি হলো, দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল এবং উত্তর গোলার্ধে শীতকাল কোন তারিখে হয়? দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল এবং উত্তর গোলার্ধে শীতকাল কোন তারিখে হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ, 22শে ডিসেম্বর। 22শে ডিসেম্বর তারিখে মকর সংক্রান্তি হয়। এই সময় সূর্যের আলো মকর ক্রান্তি রেখার উপর লম্বভাবে পড়ে, ফলে দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল এবং উত্তর গোলার্ধে শীতকাল হয়। আজকের 23 নম্বর প্রশ্নটি হলো, অপারেটিভ সোসাইটি ভারতীয় সংবিধানের কোন অংশে যুক্ত করা হয়েছে? অপারেটিভ সোসাইটি ভারতীয় সংবিধানের কোন অংশে যুক্ত করা হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান গ, অংশ 9B। 97তম সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে সমবায় সমিতিকে সাংবিধানিক মর্যাদা দিয়ে অংশ 9B যুক্ত করা হয়। আজকের 24 নম্বর প্রশ্ন হলো, অন্ধ্রকেশরী উপাধিটি কার ছিল? অন্ধ্রকেশরী উপাধিটি কার ছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ, টি প্রকাশম। স্বাধীনতা সংগ্রামী এবং অন্ধ্র রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী টি প্রকাশম, এই টি প্রকাশমকে অন্ধ্রকেশরী উপাধি দেওয়া হয়েছিল। আজকের 25 নম্বর প্রশ্নটি হলো, কোন গ্রহকে সকালের তারা বা সন্ধ্যার তারা বলা হয়? কোন গ্রহকে সকালের তারা বা সন্ধ্যার তারা বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ঘ, শুক্র। শুক্র গ্রহ নিজের উজ্জ্বলতার কারণে সূর্যোদয় বা সূর্যাস্তের ঠিক আগে দৃশ্যমান হয়, তাই এটিকে সকালের তারা বা সন্ধ্যার তারা বলা হয়। দেখে নেব পরের প্রশ্ন, প্রথম লোকপাল বিল সংসদে কবে পেশ করা হয়েছিল? প্রথম লোকপাল বিল সংসদে কবে পেশ করা হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ, 1968 সালে। ভারতের দুর্নীতি বিরোধী সংস্থা লোকপাল গঠনের জন্য প্রথম বিলটি 1968 সালে লোকসভায় পেশ করা হয়েছিল। আজকের 27 নম্বর প্রশ্নটি হলো, ভারতের কোন রাজ্যে লোটাস টেম্পল অবস্থিত? ভারতের কোন রাজ্যে লোটাস টেম্পল অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ, দিল্লি। বাহাই উপাসনা গৃহ হিসেবে পরিচিত বিখ্যাত স্থাপত্য লোটাস টেম্পল ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত। দেখে নেব পরের প্রশ্নটি, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি পরোক্ষ কর? নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি পরোক্ষ কর? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ, জিএসটি, অর্থাৎ পণ্য ও পরিষেবা কর। জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, হলো ভারতের একটি প্রধান পরোক্ষ কর যা পণ্য বা পরিষেবা কেনার সময় গ্রাহক প্রদান করেন। দেখে নেব পরের প্রশ্ন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কত বছর বয়সে অবসর গ্রহণ করেন? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কত বছর বয়সে অবসর গ্রহণ করেন?
এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন গ 65 বছর। ভারতীয় সংবিধান অনুযায়ী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হল 65 বছর। আজকের 30 নম্বর প্রশ্নটি হল লাইফ অফ পাই বিখ্যাত উপন্যাসটির রচয়িতাকে। লাইফ অফ পাই বিখ্যাত উপন্যাসটির রচয়িতাকে। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন গ ইয়ান মার্টেল। কানাডীয় লেখক ইয়ান মার্টেল রচিত লাইফ অফ পাই উপন্যাসটি 2001 সালে প্রকাশিত হয়। দেখে নেব পরের প্রশ্ন। মধ্যযুগের কোন শহরকে ভারতের সিরাক বলা হতো? মধ্যযুগের কোন শহরকে ভারতের সিরাক বলা হতো? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ঘ জৌনপুর। উত্তরপ্রদেশের জৌনপুর শহরটি তার চমৎকার স্থাপত্য এবং ইসলামী শিক্ষার কেন্দ্র হিসেবে বিখ্যাত ছিল, তাই এটিকে ভারতের সিরাক বলা হতো। দেখে নেব পরের প্রশ্নটি। ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল? ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন গ হ্যার ডোমার মডেল। উনিশশো 1956 সালের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি হ্যার ডোমার মডেলের ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল, যেখানে কৃষির ওপর সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছিল। দেখে নেব পরের প্রশ্নটি। আজকে 33 নম্বর প্রশ্নটি হলো সৌরজগতের কোন গ্রহকে নীল গ্রহ বলা হয়? সৌরজগতের কোন গ্রহকে নীল গ্রহ বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ঘ পৃথিবী। পৃথিবী পৃষ্ঠের প্রায় 71% জল দ্বারা আবৃত থাকার কারণে মহাকাশ থেকে এটিকে নীল দেখায়, তাই এটিকে নীল গ্রহ বলা হয়। আজকের 34 নম্বর প্রশ্নটি হলো ভারত ও পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? ভারত ও পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন খ 1972 সালে। 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধের পর ভারত ও পাকিস্তানের মধ্যে 1972 সালের 2রা জুলাই সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। দেখে নেব পরের প্রশ্নটি। আন্তর্জাতিক শ্রম সংস্থা এর সদর দপ্তর কোথায় অবস্থিত? আন্তর্জাতিক শ্রম সংস্থা এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন গ জেনেভা। জাতিসংঘের প্রাচীনতম বিশেষায়িত সংস্থা ILO এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত। আজকের 36 নম্বর প্রশ্নটি হলো হিন্দু ধর্মীয় আইন কে প্রবর্তন করেন? হিন্দু ধর্মীয় আইন কে প্রবর্তন করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন গ জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু এর নেতৃত্বে এবং ডক্টর BR আম্বেদকরের প্রচেষ্টায় স্বাধীন ভারতে হিন্দু সম্প্রদায়ের জন্য আইন সংস্কারের উদ্দেশ্যে হিন্দু কোড বিল প্রবর্তিত হয়েছিল। দেখে নেব পরের প্রশ্নটি। ভারতের কোন রাজ্যটি কোরাপুট বক্সাইট খনির জন্য বিখ্যাত? ভারতের কোন রাজ্যটি কোরাপুট বক্সাইট খনির জন্য বিখ্যাত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ঘ উড়িষ্যা। কোরাপুট বক্সাইট খনি ভারতের বৃহত্তম বক্সাইট খনিগুলির মধ্যে অন্যতম, যা উড়িষ্যা রাজ্যে অবস্থিত। দেখে নেব পরের প্রশ্নটি। অহিংসা দিবস কবে পালিত হয়? অহিংসা দিবস কবে পালিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ 2রা অক্টোবর। মহাত্মা গান্ধীর
জন্মদিন 2রা অক্টোবরকে জাতিসংঘ কর্তৃক আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। আজকের 39 নম্বর প্রশ্নটি হলো, ভারতের ইতিহাসে কাকে লাইটার অফ দ্য ল্যাম্প বলা হতো? ভারতের ইতিহাসে কাকে লাইটার অফ দ্য ল্যাম্প বলা হতো? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন গ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সমাজ সংস্কার ও শিক্ষা বিস্তারে তার অবদানের জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে অনেক সময় জ্ঞানালোকের প্রদীপ বা লাইটার অফ দ্য ল্যাম্প বলা হয়। আজকের 40 নম্বর ও শেষ প্রশ্নটি হলো, কোন ভারতীয় অর্থনীতিবিদ পোভার্টি অ্যান্ড ফেমিনিজ অ্যান ইজি অন এন্টাইটেলমেন্ট অ্যান্ড ডেপ্রিভেশন গ্রন্থটি রচনা করেছিলেন? কোন ভারতীয় অর্থনীতিবিদ পোভার্টি অ্যান্ড ফেমিনিজ অ্যান ইজি অন এন্টাইটেলমেন্ট অ্যান্ড ডেপ্রিভেশন গ্রন্থটি রচনা করেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন গ, অমর্ত্য সেন। নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন এই গুরুত্বপূর্ণ বইটি রচনা করেছিলেন, যেখানে তিনি দুর্ভিক্ষ এবং দারিদ্র্য বিশ্লেষণ করেছিলেন। তো এই হলো আমাদের 40টি প্রশ্ন। এই 40টি প্রশ্নের মধ্যে আপনি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর করতে পারলেন ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আবার দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।